Please subscribe my channel. আসসালামু আলাইকুম। মাহবুব আলম ফুরেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। ক্লাস 8 মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার উপর যে সিরিজ টিউটোরিয়ালগুলো আমি আপলোড করেছি, আজকে তারই ধারাবাহিকতায় শুরু করতে যাচ্ছি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা স্ক্রিনে। তোমরা আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টা দেখবা, তোমাদের নিশ্চয়ই অনেক যথেষ্ট উপকার আসবে। তোমাদের অবগতির জন্য বলি, আমি এই সিরিজ টিউটোরিয়ালের মধ্যে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার সকল অঙ্কগুলি করে দিয়েছি। চক্রবৃদ্ধির আজকে মুনাফার অঙ্কগুলো শেষ ক্লাসে মুনাফার অঙ্কগুলি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলি শেষ করব এবং তার পরবর্তীতে আমি 4টা ক্লাসে সৃজনশীল, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে 3টা করে সৃজনশীল, 3 3 9টা সৃজনশীল করে দিব এবং আশা করি যে এই সৃজনশীলই তোমাদের যথেষ্ট হবে বলে আমি মনে করি। তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলি দেখবে এবং ভালো লাগলে এবং তোমাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি সহযোগিতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবা এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকবা। আর ভালো খারাপ মন খুলে তোমরা তোমাদের মন্তব্যগুলো আমার এই ভিডিও চ্যানেল বক্সে ইনবক্সে তোমরা দিবে। আশা করি এতে আমার যথেষ্ট উপকৃত হবে। তা কথা বাড়ছি না, আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো আমরা একটু পরিচয়টা দিয়ে নেই। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ মাহবুব আলম। আমার পরিচয়টা আমি দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের পাঠে আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গোড়াদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আমার চ্যানেলের নাম মাহবুব আলম ফুরেজ। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। অষ্টম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 2 চক্রবৃদ্ধি মুনাফা। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বিগত সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সরল মুনাফা 5টা ক্লাস এবং চক্রবৃদ্ধি মুনাফা আরও একটি ক্লাস করেছি এবং আপলোড করেছি। ওইখানে 18টা অঙ্ক সরল মুনাফা 18টা আছে এবং চক্রবৃদ্ধিরও ওইখানে 9 পর্যন্ত অঙ্ক করা আছে। আর আজকে বাকি অঙ্কগুলো করবো চক্রবৃদ্ধি। আর এতে তোমাদের যে দক্ষতা হবে তাতেই আমি মনে করি তোমরা পরবর্তীতে ভালো করবে। প্রিয় বন্ধুরা, আর কথা বাড়ছি না, আমরা 10 নম্বর অঙ্কে চলে আসছি। তোমার বইয়ের 10 নম্বর অঙ্ক হলো বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফা, 1000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে বিষয়টা হলো কী দেওয়া আছে আমার, দেখো তোমাদের যে মুনাফা চক্রবৃদ্ধি কী বলা হয় যে শতকরা বার্ষিক, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে, মুনাফা এত টাকা, অর্থাৎ আসল দেওয়া আছে 2 বছরের স্ববৃদ্ধি মূল, অর্থাৎ মুনাফা আসল এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কী দেওয়া আছে সেই বিষয়টা আগে নিয়ে নেই। পি তোমরা জানো, পি সমান হলো প্রফিট প্রিন্সিপাল বা আসল 10,000 টাকা, মুনাফার হার 8.50, অর্থাৎ একে যদি আমরা, আর তোমরা নিশ্চয়ই জানো যে মুনাফার হার একটা ভগ্নাংশ, আর তাকে যদি আমরা এই 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানে দশমিক চলে আসে 0.085, অর্থাৎ মুনাফার হার হইল 0.085। আর যেখানে 8.50% যে কথা, 0.085 একই কথা। সময় 2 বছর। আর আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তোমরা জানো যে C=P × 1 + RN, অর্থাৎ এর চক্রবৃদ্ধি মূল, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধিও থাকবে, মানে মূলধনও থাকবে এবং মুনাফাও থাকবে। এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন। তাইলে এখানে আমরা কিছু মানে প্রয়োগ করতেছি, যেমন ধরো এখানে দেওয়া আছে কি সময় দেওয়া আছে 2 বছর, আমরা এখানে এনের পত্রে 2 বছর লিখলাম। তারপর আমরা পি এবং আর এর মান আমরা বসাই দিলাম। পি এর মান 10,000 ইন্টু এই 1 এর 1, এই প্লাসের প্লাস, আর তারপরে আর হইলো এখানে 0.085, আমরা লিখি 0.085 তার। আর যেহেতু n প্লাস আর এর উপরে হোল মানে 2, এই জন্য আমরা 1 + 0.08 উপরে এই 2টা প্রয়োগ করছি। এখন আমরা এই দুইটাকে একসাথে যোগ করছি, যোগ করার পরে আমরা 2, অর্থাৎ
এই পাওয়ারটা লিখছি। এখন এটার অর্থ হইল 1.08কে 1.08 দিয়ে গুণ করলে এটার মান পাওয়া যাবে। আমরা বর্গের মানটা বের করে নিচ্ছি, দেখো তোমরা, এবং সম্বলিতভাবে সকলগুলি একসাথে গুণ করে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হলো 11.77 কি বলবো যে 11,772.25 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হয়েছে 11,772 চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ সবৃদ্ধি মূল। এখন বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে। তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা এই আসল, অর্থাৎ এখানে আসলও আছে আবার মুনাফাও আছে, এই আসল মুনাফা থেকে যদি আমরা এই আসলটা বাদ দিই তাহলে যেটা থাকবো এটাই চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, সি এর মান বার করছি 11,772.02 টাকা, আর পি এর মান আমাদের দেওয়া ছিল 10,000 টাকা, অর্থাৎ সি এর মান থেকে পি এর মান বিয়োগ করার পরে যেটা পাইছি অর্থাৎ 1,772.25 টাকা। অর্থাৎ তাইলে অঙ্কটার মধ্যে দুইটা মানে কি বলে দুইটা উত্তর আছে, একটা হলো চাইছে সবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সবৃদ্ধি মূল হলো এটা, আর চক্রবৃদ্ধি মুনাফা হইল 1,772 টাকা। তাহলে 72.25 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এখানে তো প্রশ্ন তো আছেই, করা আছে, তোমরা একটু পর্যবেক্ষণ করলে, একটু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলে সেই বিষয়টা দেখতে পাবে। আর তাছাড়া আমার কথাগুলি তো রেকর্ডিং করা আছে, তোমরা যদি না বুঝো একটু আগে থেকে টেনে নিলে সহজে অঙ্কটা করে নিতে পারে। আমরা এখন চলে যাচ্ছি পরের 11 নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের মধ্যে 11 নম্বর অঙ্কটা আছে, কোনো শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাইলে বর্তমান জনসংখ্যা হইল 64 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার এখানে কিন্তু শতে নাই, যে শতকরা বার্ষিক নয়, এখানে প্রতি 1000-এ 25 জন। তাহলে এটা মাথায় থাকতে হবে যে প্রতি 1000-এ 25 জন। আর বাকি অঙ্কগুলি যা তোমরা দেখতে পাচ্ছ এগুলি সবগুলোই সাধারণত শতকরা বা বার্ষিক হার ইত্যাদি। আর এখানে 2 বছরে ওই শহরের জনসংখ্যা অর্থাৎ সবৃদ্ধি মূল কত, অর্থাৎ এই 64 লক্ষের সাথে আর এই 64 লক্ষ এই 25% হারে 1000-এ 25% হারে বৃদ্ধি পাওয়ার পর এই 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাইলে তোমরা আগের মতো অঙ্ক দেখতে পাচ্ছ যে পি এর মান দেওয়া আছে, আমরা জানি বা দেওয়া আছে জনসংখ্যা পি, তারপরে সবৃদ্ধি মূল 25 জন 1000-এ, মানে হারটা হলো আর ইকুয়াল 25 জন 1000-এ। তাহলে 1000-এ মানে 1000 দা আমরা শ করলে যখন সদা ভাগ করি, 1000 করলে 1000 দা ভাগ করি, তাহলে 1000 দা 25টা 1000 দা ভাগ করার পর এই বৃদ্ধির হার হয়ে গেছে 0.025। তাইলে আর সময় হইল 2 বছর সময়। এখন আমরা আমাদের সবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মূল বা সবৃদ্ধি মূল যদি নির্ণয় করতে পারি তাইলে আমাদের এই অঙ্কের ফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূল মানে হলো পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা যথাযথভাবে এই পি এর মান 1 মান, আর এর মান যদি এবং এন এর মান বসে দিয়ে যদি যথাযথভাবে আমরা অঙ্ক করি তাহলে আমাদের ফলটা চলে আসবে। এন মানে হলো এন এর মান এখানে 2, তাই তারপরে এই পি হইল 64 লক্ষ 1 আর আর এর মান হলো এটা, আমরা দুইটা একসাথে গুণ করে আগের অঙ্কটা যেভাবে ছিল ঠিক একইভাবে এই দুইটা একসাথে গুণ করে এখন এটা 1.02কে আমরা একসাথে মানে এটার অর্থ হলো অর্থাৎ কোনো হোল স্কোয়ার মানে কোনো পাওয়ার মানে হইলো যে যার উপরে পাওয়ার থাকে তাকে তত দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে 2 পাওয়ার, এটার অর্থ হইলো 2কে এই মানটাকে আরেকটা এই মান দিয়ে গুণ করতে হবে। যদি এখানে 3 থাকতো তাহলে এটার অর্থ হইলো এই মানটাকে একবার দুইবার আরেকবার গুণ করতে হইতো। যদি এখানে 4 থাকতো তাহলে এই মানটাকে এইভাবে 4বার লিখে গুণ করতে হলো। তাহলে এটা হলো মান। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা এই সবগুলি যদি ধারাবাহিকভাবে গুণ করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমাদের নির্দিষ্ট রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ এতজন। তাহলে আমরা ওই 2 বছর পর জনসংখ্যা কত হবে, এই এতজন হবে, নির্ণয় জনসংখ্যা এতজন, অর্থাৎ 67,24,000 জন। তাহলে নিশ্চয়ই আগের অঙ্কটা যেটা ছিল এটাই, তবে এটা পার্থক্য হলো আগের অঙ্কটা শতকরা ছিল আর এটাতে কৃষি আছে প্রতি 1000-এ আছে। এই বিষয়টা তোমাদের মাথায় থাকতে হবে যে প্রতি 1000-এ যেহেতু আছে সুতরাং এখন আমাদের এই পার্সেন্টটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর যদি শতকরা থাকতো তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা তোমাদের জন্য আর পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আসলে বিষয়গুলি এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফা 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি এত টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে বিষয়টা দেখো, তোমরা একটু আসলে অঙ্ক করার আগে আমি বলবো যে অঙ্ক যেই প্রশ্নটা থাকে এই প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, এখানে কি দেওয়া আছে আর কি দেওয়া আমাদের বের করতে হবে। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তায় যদি তুমি করো তাহলে দেখবা তুমি প্রত্যেকটা অঙ্ক তোমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, কি বার করতে হবে, এই বিষয়টা তোমাকে প্রথম একটু গভীরভাবে চিন্তা করতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে, হয়তো প্রারম্ভিক মূলধন 5,000 টাকা, তারপরে মুনাফার হার ঠিক আমি যেভাবে আগের অঙ্কগুলিতে করছি, এখন আর এটা বর্ণনা দিলাম না যে কীভাবে হয়। প্রথম বছর চক্রবৃদ্ধি অর্থাৎ প্রথম বছর এনআর, প্রথম বছর আনতে বা বছর মূলধন মানে চক্রবৃদ্ধি মূলধন সিজিক্যাল, তোমরা জানো এই সূত্রটা জানো তোমরা। তারপরে যেহেতু প্রথম বছর এই জন্য 1, এই জন্য 1, যদি আগের গেলির মধ্যে দ্বিতীয় বছর তৃতীয় বছর এই জন্য এখানের এই যে পাওয়ারটা বাইরে যায়। তাইলে এখানে আমরা যথাযথ মান আমরা আগের অঙ্কটার মতো মান বসিয়ে আমরা যথাযথভাবে গুণ করে নিই। অর্থাৎ 1/10 এটার অর্থাৎ এটাই, অর্থাৎ আমরা অর্থাৎ শোনো এটা অর্থাৎ মানে কোনো পাওয়ারকে এত দিয়ে গুণ করলে সেটা মান একই থাকে। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে গুণ করি তাহলে এত টাকা। তাহলে প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন এত টাকা বলছে। তাহলে বিষয়টা দেখো, ঋণ গ্রহীতা প্রথম বছর শেষে এত টাকা কিস্তি পরিশোধ করে লাগছে, তাহলে আর কত রয়েছে দেখো। তাহলে তার দ্বিতীয় বছরতে প্রারম্ভিক মূলধন হইব কত, এই 2,000 টাকা দিয়ে লাগছে এখান থেকে। তাহলে 5,200 টাকা থেকে এই 2,000 টাকা যখন সে দিয়ে ফেলছে তাহলে 3,400 টাকা তার আর প্রারম্ভিক মূলধন রয়ে গেছে। আমরা এখন দেখি, তাহলে ঠিক আগের মতো আমরা আগের মতো সেই বিষয়টাকে আমরা একটু অঙ্কটা করে নিতেছি। তাহলে তোমরা দেখো, একটু আগে যাইছি আমি, তাহলে এত টাকা। তাহলে অঙ্কটা আমরা যদি যাই, ওই অঙ্কটাকে আবার আমি এখানে অঙ্ক করে দিয়েছি। তাহলে এলো এত টাকা। তাহলে গৃহীতা দ্বিতীয় বছর শেষে কী করলো, 2,000 টাকা কিস্তি পরিশোধ করলো। তার কাছে আর কত টাকা রইলো দ্বিতীয় বছর পরে, ঠিক এই টাকাটা থেকে 2,000 টাকা যদি আমরা মানে করি তাহলে 1,662 টাকা। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে দ্বিতীয় বছর পর এক বছরের চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ তোমরা আমি একটু আগে অঙ্কটা আবার আগে যাই প্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ প্রথম বছর সে এত পার্সেন্ট মানে এই 5,000 টাকার মানে এক বছর পর চক্রবৃদ্ধি মুনাফা মূলধন হয় 5,400 টাকা। তো সে কী করছে, প্রথম বছর 2,000 টাকা কিস্তি দিয়ে লাইছে। তাইলে কিস্তি দেন যে দিয়ে রয়েছে, তাইলে এই মূলধন থেকে যেহেতু সে পরিশোধ করছে তাহলে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কত থাকবে, 3,400 টাকা থাকবে। এখন 3,400 টাকা ওই আবার কি আরেক বছর কত হারে, আবার ঠিক এই 8% হারে আবার এই 3,400 টাকার চক্রবৃদ্ধি মূলধন হবে এই 3,400 টাকার। তাহলে 3,400 টাকার চক্রবৃদ্ধি মুনাফায় মানে কত টাকা চক্রবৃদ্ধি মূলধন হয় সেটা আমাদের আবার বের করতে হবে। এবং সেটা বের করার পরে দ্বিতীয় বছরও তো সে 2,000 টাকা দিয়ে দিব। দ্বিতীয় বছর পরে 2,000 টাকা দেওয়ার পরে আর তার কাছে কত টাকা থাকবে, ঠিক এখানে দেখা তাই বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে দ্বিতীয় বছর তার চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ 3,600 টাকা এই 8% হারে প্রথম বছরে দ্বিতীয় বছরে কত হয় সেটা আমাদের বের করতে হবে। বের করে ওই টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে যেইটা হবে এইটাই তার এই মানে ঋণ থাকবে। তাহলে আমরা এই 3,400 টাকার এক বছর অর্থাৎ এখানে তার এই দ্বিতীয় বছরে এই 8% হারে 8.5% হারে এই 3,400 টাকার মুনাফা মূলধনে এত টাকা হয়, 3,672 টাকা হয়। অর্থাৎ তাইলে এই 3,672 টাকা থেকে সে দ্বিতীয় কিস্তি হিসাবে 2,000 টাকা তাকে দিয়ে দিতে হবে। 2,000 টাকা দিয়ে দিলে দ্বিতীয় বছর তার কাছে আর এই কোম্পানি কত টাকা পানা থাকবে সেটাই আমাদের বিষয়। তাহলে এই দেখো, তাহলে আমরা কীভাবে, তাহলে এই মুনাফা মূলধন থেকে যদি আমরা
এই 2000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা আছে এটাই তাদের দ্বিতীয় কিস্তি হিসাবে তাকে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা আমি পর 2টা 3টে অঙ্ক করে দিয়েছি, তোমাদের হয়তো জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে মানে একটু সমস্যা হয় তাহলে তোমরা একটু মানে টেনে দেখে নিবে আরেকবার পিছন থেকে, তাইলে তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারো। আর যদি তারপরও যদি সমস্যা হয় তাহলে তুমি আমাদের এই ভিডিও ইনবক্সে তুমি বিষয়টা জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে সহযোগিতা করব। আর আমার নিচে মোবাইল নম্বর, ইমেল নম্বর আছে, তুমি সেখানেও আমাকে নক করতে পারো। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা আমরা এইটাই যে তোমরা দেখছো এটা তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রইলো, তোমরা সেটা বাড়ির কাজ হিসেবে করে নিবে। তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আরেকটা বাড়ির অঙ্ক আরেকটা আছে, তোমরা এটাও তোমরা চেষ্টা করবে এবং চেষ্টা করে করার জন্য করবে এবং আমাকে যদি আমার ইমেল অথবা আমার মানে ইনবক্সে জানাও তাহলে আমি তোমাদের সেই অঙ্কগুলি দেখে দেবো এবং তোমাদেরকে সহযোগিতা করার জন্য সর্বোত্তম চেষ্টা করব। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই তোমরা ভালো থাকো, এই করোনার সময় তোমরা সকলে নিরাপদে থাকো, এই কামনায় ধন্যবাদ সকলকে।